তিনটা প্রতিশ্রুতির কথা শোনাবো। আমার 1 নাম্বার প্রতিশ্রুতি, ঢাকা 12 আসনের প্রত্যেকটা ওয়ার্ডে আমি শিশু কেন্দ্র করতে চাই। তো আমার এটা প্ল্যানটা সারা বাংলাদেশে এটা করা দরকার। সেরকম দায়িত্ব পেলে সেটা করবো ইনশাল্লাহ। কিন্তু ঢাকা 12 আসনে আমার সীমিত সক্ষমতার মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে শিশু কেন্দ্র দরকার। বিষয়টা কেন আমি আপনাদেরকে বলি, আপনারা যারা ছেলে মানুষরা কাজ করেন, কিন্তু অনেক বাড়িতে আমাদের বোনেরা চাকরি করে, কিন্তু ছোট বাবু যখন থাকে, সন্তান জন্ম নেয়, তখন কিন্তু আমার মায়েরা চাকরি করতে পারে না। বাবুর বয়স 1 বছর পর্যন্ত সে চাকরি নাও করতে পারে, বা 2 বছর পর্যন্ত চাকরি না করলো, কিন্তু 3 বছরের বয়সও কিন্তু বাবু উপযুক্ত হয় না। 4 বছর 5 বছরে বাবুকে রেখে দেওয়া যায় না, খুব টাফ হয়ে যায়। সে জায়গা থেকে যদি শিশু কেন্দ্র থাকে, তাহলে শিশু কেন্দ্রে 2জন নার্স থাকবে, 1-150 শিশুরা থাকবে সেখানে, তাদের সাথে খেলাধুলা করবে, মা নিশ্চিন্তে কোনো একটা কাজ করে আবার তার বাবুকে নিয়ে যেতে পারবে। প্রতিশ্রুতি। আর আরেকটা প্রতিশ্রুতি বলি, যে যারা চাঁদাবাজি করে, ছিনতাই করে, বেসিক্যালি কর্মে, আপু তারেক আমি প্রজাপতি মার্কা নির্বাচন করতে দোয়া চাই। ধন্যবাদ। তো আপনার তারা তো কর্ম না জানে না, এবং তাদের আয়ের উৎস নাই, এই জন্য তো চাঁদাবাজি করে, ছিনতাই করে, তাই না? যারা ছিনতাই করে, চাঁদাবাজি করে, তারা তো এই কোনো কাজ না থাকার কারণে এটা করে। তো এদের এদের ধরবো, ধরে মাছ কাটার প্রশিক্ষণ দেব। এই অংশটুকু একটু সমস্যা হয়েছে, আবার আমি বলছি, যারা ছিনতাই করে, চাঁদাবাজি করে, মানুষকে কষ্ট দিয়ে টাকা উপার্জন করে, তাদেরকে তো থামাতে হবে, তাই না? তাদেরকে থামিয়ে আমরা মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারের কোনায় বসায় দিয়ে বলবো, মাছ কাটো। স্যার ভালো আছেন? তারেক আমি প্রজাপতি আমার মার্কা, দোয়া চাই। সমস্যা নাই। কেমন আছেন? প্রজাপতি মার্কার জন্য দোয়া চাই। জানছেন প্রজাপতি আমার মার্কা? অবশ্যই, থ্যাংক ইউ। তো এইটা আমার দ্বিতীয় প্রতিশ্রুতি। তৃতীয় প্রতিশ্রুতি হলো, আমি এই যে দেখেন ইদানিং মুক্তিযুদ্ধ নিয়ে কত খোঁচাখুচি করে, আমি এটা নিয়ে বলি, অনেকে বলবে চেতনা ব্যবসা, বিভিন্ন কিছু বলে। আপনারা বলেন, এই সময়ে এসে দেশ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যারা খোঁচাখুচি করছে, এবং এই সময়ে এসে নতুন করে রাজাকারদেরকে সম্মানিত করতে চাই, অতিরিক্ত গর্বের বিষয় হিসেবে তুলে ধরতে চাই, তারা কি এই দেশকে ভালোবাসে? এদের বিরুদ্ধে আমার যে লড়াই চলতেছে, এটাকে খেলনা হিসেবে দেখার একদমই সুযোগ নেই। আমি সিরিয়াসলি এটা ড্রাইভ দিচ্ছি, মানে ড্রাইভ দিচ্ছি, ঠিক আছে? বিশেষত আমার খারাপ লাগছে রিপোর্টার্স ইউনিটে যে মুক্তিযোদ্ধা দাদুদের অসম্মান করা হচ্ছে, টেনে হিসেবে খেলা হয়েছে। আমার বুঝ কি জানেন, আমরা আমাদের বুদ্ধির বয়সে রাজাকারদেরকেও এরকম জামা ছিঁড়ি নেই, লাথি মারি নাই, তাহলে সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে এই আচরণ করতেছে এই রাজাকার শাবকরা। এদের বিষয়ে আপনাদের পরামর্শ কি? আপনারা বলেন। আমার এই লড়াইটা চলবে, এবং যারা এই কাজটা করতেছে, ইতিহাস বিকৃতি করতেছে, এরা কিন্তু পার্লামেন্টে গিয়েও এই কাজটা করবে, ঠিক আছে? এই এই কাজটা তারা পার্লামেন্টে গিয়েও করবে। তো এই হারামিদেরকে ছাড়া যাবে না, এদেরকে ধরতে হবে। এই রাজাকার আল বদর আল শামস, যারা এদেশের মানুষকে হত্যা করছে, এখন নতুন করে গল্প সাজিয়ে সেই লড়াইয়ের ইতিহাসে কলঙ্কিত করতে চাই, অপমান, অপদস্থ, হেনস্থা করতে চাই। তো এদের বিরুদ্ধে লড়াই চলবে, মানে চরম লড়াই চলবে, ঠিক আছে? সিরিয়াসলি বলতেছি। হ্যাঁ, এই সকল বাংলাদেশে বাংলাদেশে ঘাতক দালাল নামে একটা শব্দ ছিল। ঘাতক দালাল কারা? ঘাতক যারা দেশের মানুষকে হত্যা করছে, তারা ঘাতক। আর দালাল যারা পাক বাহিনী দালালি করছে। এবং দেখেন, এই এই মানে অসভ্য এবং বর্বরগুলো, দেখেন, এরা মানুষ হত্যা করার জন্য যেই বাহিনীর নাম দিছে আল বদর, চিন্তা করতে পারেন, আমাদের বদর যুদ্ধের সাথে নাম রেখে যে বদর বাহিনী, আল বদর দিছে। কত বড় জানোয়ার এরা! এবং এরা এরা মানুষ হত্যা করার জন্য, এদেশের মানুষকে হত্যা করার জন্য, ধর্ষণ করার জন্য নাম দিছে রাজাকার। রাজাকার শব্দটা অনেক সুন্দর শব্দ। রাজাকার মানে পথ প্রদর্শনকারী। হ্যাঁ, তাহলে এরা এরা দিছে, দেখেন এত সুন্দর একটা নাম দিছে, রাজাকার নাম দিছে, পথ প্রদর্শন করতেছে। এখন কিসের জন্য পথ প্রদর্শন করে? কোথায় কোথায় সুন্দরী নারী আছে, এদের খুঁজে দেওয়ার জন্য পথ প্রদর্শন করতেছে। কোথায় কোথায় মুক্তিযোদ্ধারা আছে, খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ, দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে নাম দিছে রাজাকার। রাজাকার, আল বদর, আল শামস, সবকিছু আরবি দিয়ে, কিভাবে ধর্মীয় ভাইব দিয়া এরা মানুষের বিরুদ্ধে কার্যক্রম করছে। তো এই বিষয়গুলো এভাবে ব্যাখ্যা করা আপনার হলো এই সময়ে এসে খুব টাফ, রাস্তাঘাটে চলতে। আর জামাতের এরা এমন মানে অসভ্য আর বর্বর, এদের সামনে দিয়ে যাবেন না। আপনি যদি এদের মনোভাব সম্পন্ন না হন, তাহলে এমন করে হাঁটবে এরা, ঠিক আছে? মানে এরকম করে হাঁটবে।
হ্যাঁ, মানে ও দাঁতে খিস দিয়ে নিচ দিকে করে এরকম করে, মানে জামাতের প্রার্থী যারা কর্মী যারা আছে, এরা এদের মনোভাব সম্পন্ন সারা, অন্য কার সাথে কোনো সামাজিকতা, ভদ্রতা কিচ্ছু কোনোদিন রক্ষা করে না, কোনো দিন না। এরা এতটা অসভ্য, এতটা বর্বর, কোরবানির গোশত এদের কর্মী ছাড়া কাউকে দেয় না। এতটা অসভ্য এবং বর্বর, এদের লোক ছাড়া এদের ব্যাংকে, এদের হাসপাতালে কাউকে চাকরি দেয় না। এই বর্বরতা হলো এদের। তাহলে এই বর্বররা দেশের দায়িত্ব যদি পায়, তখন তো দেশের সম্পদের যে বন্টন, সেই বন্টন করার ক্ষেত্রেও এদের কওমের লোক, ওই যে যারা গোলাম আজমকে বাপ মনে করে, ওদেরকে ছাড়া দেবে না। তাহলে বাংলাদেশের অন্যান্য নাগরিকদের ক্ষেত্রে কি হবে? এই যারা অসামাজিক, অভদ্র, মিনিমাম কালচার বোঝে না, সামাজিকতা বোঝে না, তারা এই সমাজের কর্তৃত্ব চায়, নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে চায়, নতুন করে রাজাকারের ইতিহাস লিখতে চায়। ঠিক আছে? তো এটাই তো আমি শফিকুর রহমান বলতেছে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবে। আমি বললাম মুক্তিযুদ্ধ তো তোমরা বিরোধিতা করছো, মানুষ মানে মুক্তিযুদ্ধ তো তোমরা তো আর মুক্তিযোদ্ধা না। তোমরা একটা কাজ করো, রাজাকাররা কত উপায়ে, কি কি উপায়ে মানুষকে ধর্ষণ করছে, কত উপায়ে, কি কি উপায়ে শিশুদের হত্যা করছে, রাজাকাররা কতটা ভয়ঙ্কর ছিল, সেগুলো নিয়ে কিভাবে মানুষের বাড়িঘর দখল করে আগুন জ্বালায় দিছে, সেগুলো নিয়ে একটা গল্প তোমরা লেখা। ঠিক আছে? এটাই ভালো মানাবে। তো ঢাকা 12 আসনের নাগরিকদের উদ্দেশ্যে ঘোরাফেরা করছি, গলিতে গলিতে যাচ্ছি। সবাই আমার মাইকটা নিয়ে আসেন, মাইকে সবাইকে একটু মাইকিং করতে হবে, দেখি সবার কমেন্ট পড়বো এখন। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ভালো একটা কথা বলি শোনেন, আপনারা এই যে মানে এই যে জামাত শিবির ধরো তখন গালি দেয়, তর্ক করে, বুঝছেন, বাপ মা তুলে গালি দেয়, হ্যাঁ, আপনারা কখনো এদের গালির পাল্টা জবাব দিবেন না, বুঝছেন, কখনো জবাব দিবেন না। মনে রাখবেন, এদের গালি জবাব দিতে গিয়ে আপনার মুখে যদি গালি বের হয়, তাহলে আল্লাহর আল্লাহর আদেশ ইয়ে হয়ে যাবে। আল্লাহ সরাসরি আদেশ করছে যে গালি দেওয়া যাবে না, এবং একজন গালি দিলে, যে গালি দিচ্ছে তার তো গুনাহ হবেই, যাকে গালি দিচ্ছে তার গুনাহ একটা কমে যাবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু বিষয়। সুতরাং এদের গালি বাংলাদেশের মানুষ আমার এই অ্যাক্টিভিটি না থাকলে জানতোই না এদের মুখ কতটুকু খারাপ, এরা কতটুকু মানুষকে অসম্মান করে, মানুষ জানতোই না। ঠিক আছে? সবকিছু মিলিয়ে লড়াই চলবে, পথে ঘাটে চলতেছি, রাস্তাঘাটে অনেকে হেনস্থা করে, আপনারা দেখেন অনেকে ভিডিওতে। ঠিক আছে? ছাড় দিচ্ছি না, ছাড় দিচ্ছি না। গণভোটে গণভোটে বিষয়ে আমাদের বাইতুল মোকাররমের খতিব তিনি স্টেটমেন্ট দিছে। তিনি বলছেন এই গণভোট নিয়ে বড়টা বিপদে পড়ে গেছি। এটার সবগুলোতে তিনি নাও বলতে পারতেছে না, এনে হাও বলতে পারতেছে না। আমার অবস্থানও সেম একই, আমিও আর বিপদে পড়ে গেছি, হ্যাঁ বলবো না না বলবো, আমি কনফিউজড। কেন বলতেছি কনফিউজড? আমি এই সমস্ত কিছু এক বাক্যে মানি না, যেইটুকু মানি না ওইটুকুর নিরাপত্তা কে দিবে? এটা হলো আমার প্রশ্ন। ইতিপূর্বে কখনো এইভাবে গণভোট হয়নি, এটা আর কি আমার অবস্থান। এখনো 2-3 দিন সময় আছে, আমি যদি মনে করি যে এগুলো দিয়ে ভালো হবে, তাহলে আমি হ্যাঁ দেবো। আর যদি মনে করি যে এটার ফলে এমন কিছু অস্থিতিশীল অবস্থা আসবে যাতে ভালো হবে না, তাহলে আমি এটা না দিয়ে দেবো। ধোয়া চাই, আপনাদেরকে আমি বোঝাতে পারতেছি না, আমি দুঃখ প্রকাশ করছি। শোনেন, জুলাই আন্দোলন ওরা না করলে, তাই বলছেন তো, ওই ওরার মধ্যে আমিও আছি নাকি? না, আমি নাই, আমি বাহিরে। আমিও আছি। তাহলে দেশের ভালো ওরা যেমন বোঝে, আমিও ভালো বুঝি। ঠিক আছে? আমি যেগুলোতে ভালো বুঝি, যেগুলো মানি না, সেগুলো তো আমি না দিছি। আমরা বারবার সংস্কার কমিশনে 3 বার আমাকে বের করে দিছে, বলছে, আমি যখন বলছি উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না, এতে কখনো করতে পারেনি, আমার কথা শুনিনি, বলতেই দেয়নি, সুযোগই দেয়নি, এরকম অনেক বিষয় আছে। তো আমরা এমনকি যেই জুলাই সনদে স্বাক্ষর করছি সেটাও বিকৃত করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে? আপনি যেটা বলছেন ওরা জুলাই সনদ, জুলাই মানে যুদ্ধ না করলে, সেই যুদ্ধের একটা বড় কর্মী আমিও, আমার অনেক ত্যাগ আছে। ঠিক আছে? ঠিক আছে, আমিও আহত হয়েছি, আমি রিমান্ডের পরে রিমান্ডে নির্যাতিত হয়েছি। ঠিক আছে? শোনেন, খালি বলি, আপনি জুলাই সনদ নিজে পড়ছেন? পড়েননি? আপনি পড়েননি? এই জুলাই সনদের ভিতরে শিক্ষা সংস্কারের কোনো বিষয় নাই, বুঝছেন, স্বাস্থ্য সংস্কারের কোনো বিষয় নাই, পুলিশ সংস্কারের কোনো বিষয় নাই,
তাহলে কয়টা বিষয় বলছি? তিনটা। তাহলে এই তিনটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়। এই তিনটার কোনো ছোঁয়া এর ভিতরে নাই। এটা শুধুমাত্র একটা রাজনৈতিক বন্দোবস্ত, বুঝতে পারছেন? কিন্তু তারপরে অনেকগুলো বিষয় আমি সহজ করে বলি। আমাদের মুক্তিযুদ্ধের 3 মূলনীতি আছে, 4 মূলনীতি আছে। হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এটা পুরোপুরি বদলাতে চাই। আচ্ছা, মূলনীতি কি জানেন? মানে হলো ওই সংবিধানের মুখমণ্ডল, বুঝছেন? এটা বদলায়ে অন্য কোন মূলনীতি চাই তাহা বিএনপি, জামাত, আমরা সহ কেউই একমত না, বুঝছেন? কিন্তু এটা বদলাতেই হবে, সেই ধরনের কথা লেখা আছে। কিন্তু আমরা বদলায়ে কি চাই সেই বিষয়ে আমরা একমত না, বুঝছেন? কিন্তু এটা যদি বদলে যায়, এটা আমাদের দেশ সৃষ্টির সময়ের একটা গ্রন্থ। এর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো আমরা মানি না, ভুল আছে, সেগুলো আমরা মানি না। সেগুলো সংস্কারের আপনিও সমর্থক, আমিও সমর্থক, এবং এগুলো অন্যরাও মানে না বলেই 15 বার এই সংবিধান সংস্কার হয়েছে, নাকি? তাহলে এই সংবিধানের মূলনীতিটা বদলাই ফেললে অনেকে বলার সুযোগ হবে যে আমরা এটা বদলাই ফেলছি, যেভাবে বলার উচিত না। হ্যাঁ, এই যে উল্টায় ফেলা, এই উল্টায় ফেলাটা আমরা সমর্থন করি না, ঠিক আছে? এবং যেহেতু এটা হ্যাঁ এবং না দুটা অপশন আছে, তার মানে আপনার না বলার অধিকার আছে, আছে। এবং না বললে আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করবেন না, যে আপনি দেশদ্রোহী, এরকম তো না। তাহলে তো অপশন দিতই না। ঠিক আছে, যাই হোক, শোনেন, এটাতে এই সংস্কারের মধ্যে অনেক ভালো কিছু আছে, অনেক ভালো কিছু আছে। 10 বার প্রধানমন্ত্রী, এই সব বিষয় তো আমার কথা দেখেন, ধরেন 5টা বিষয়ে সবাই একমত হচ্ছে না অন্তত। তত্ত্বাবধায়ক সরকার, 10 বছরের মেয়াদ, এরকম 5টা বিষয় সেগুলো দিত। তাহলে দুধের সঙ্গে মুত মিশালো কেন? ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আহ, সবার কাছে যাচ্ছি, ঘুরছি, এই হলো অবস্থা। 12 তারিখ 12 আসনে প্রজাপতি মার্কায় ভোট দিবেন। সবার কাছে দোয়া চাই। লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। স্যার, প্রজাপতির প্রার্থী আমি তারেক। আপনার মতো আমিও মধু বিক্রি করি, কিন্তু আপনি কি জানেন আমাকে যে আমি মধু বিক্রি করি? জানেন না? আসসালামু আলাইকুম ম্যাম, দোয়া চাই সবার কাছে। আমার বিষয়ে জানেন? জানেন, আমাকে ভোট দিবেন? থ্যাংক ইউ। দোয়া চাই সবার কাছে। আপু, সবার কাছে দোয়া চাই, ঠিক আছে? আমার ফোন নাম্বারে যেখানে আছে। আপনি ব্যবসা কি, আপনার ব্যবসা কোথা করে দিই, দাঁড়ান। কি নাম ব্যবসা? প্রতিষ্ঠানের নাম নাই তো? হ্যাঁ, নাম দেওয়া নাই, নাম দেননি তাই না? এই ব্যবসা 2004 সাল থেকে হচ্ছে যশোরে। যশোরে আমি উঠে আসা হচ্ছে চাকু, সেখানে চাকরিতে আসা 13 জন মোবাইল আছে। যাক, ভালো। তার পাশের গ্রামের নাম হচ্ছে মধুরগাতি, গ্রামে দাবানগুড়ি যশোর। আপনার আছে গ্রামের নাম আছে মধুরগাতি, গ্রামের নাম চাকু, অর্থাৎ চাকরিটা জীবিকা নির্বাহ করে, সেখান থেকে চাকরি থেকে। আচ্ছা, সবার কাছে দোয়া চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন ইনশাল্লাহ। ঢাকা 12-র জন্য শোনেন, যারা আমাকে ভালোবাসেন, একটা কথা মনে রাখবেন, আমি হারলে খারাপ লাগবে না। সুতরাং বিজয়ী হওয়ার জন্য আগে থেকেই সবাইকে লড়াই করতে হবে, সবাই ভিতরে কাজ করবেন। 12 আসনে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই রেসপন্স করছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ও, আর অনেকে বলছে ঢাকা 12-তে আপনাদের ভোট হলে আপনারা আমাকে দিতেন, তাদেরকে অনেক ভালোবাসা জানাই, অনেক ভালোবাসা। এরকম অনেকে বলছে, দোয়া চাই সবার।